नमस्कार बंधु। आज के मानव शरीरेर सबचेये गुरुत्वपूर्ण जे अंग सेटा हच्छे किडनी। आज किडनी निये एक दारुण प्रोग्राम करते जाচ্ছি जेटा खूब कमन किन्तु खूब दुश्चिंतार। सेटा हच्छे किडनी स्टोन, जाके आमरा रेनाल लिथिएसिस बोली, रेनाल ক্যালকুলাস বলি অথবা নেফ্রোলিথিয়েসিসও বলে থাকি। তাহলে খুব পরিচিত যে নাম সেটা হচ্ছে রেনাল স্টোন বা কিডনিতে পাথর। তাহলে এখন দেখা যাক যে কিডনিতে পাথর বলতে আমরা মোটা ভাষায় কি বুঝি। যে দেখুন, রেনাল পার্ট কিডনি থেকে শুরু হয় এবং ইউরিনারি অ্যাপারচার অর্থাৎ যেখান থেকে মূত্র নির্গত হয় এই পুরোটাকে আমরা ইউরিনারি সিস্টেম বা ইউরিনারি ট্র্যাক্ট বলি। তার মধ্যে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ জায়গা সেটা হচ্ছে কিডনি। তো সেই কিডনিতে নানান ধরনের স্টোন হয়, এছাড়াও অন্যান্য জায়গায় হয়। তো সেই সব জায়গায় স্টোন হয়, সেই সব জায়গায় স্টোনের অবস্থান অনুযায়ী বিভিন্ন নামকরণ করা হয়। আজ আমাদের আলোচনার বিষয় কিডনিতে যদি স্টোন হয় তাহলে আমরা তাকে রেনাল স্টোন বলবো অথবা রেনাল লিথিয়েসিস বলবো। বুঝতে পেরেছি? তো এখন দেখা যাক যে রেনাল স্টোনের কত রকম আছে, প্রকারভেদ কি কি আছে। দেখুন, রেনাল স্টোন সাধারণত 7 রকমের হয়ে থাকে। প্রথমেই যে স্টোনের কথা আমাদের মনে পড়ে সেটা হচ্ছে অক্সালেট স্টোন, ক্যালসিয়াম অক্সালেট। এই ক্যালসিয়াম অক্সালেট যে স্টোন এটা কিন্তু খুব হার্ড, খুব শক্ত, একটু কালচে রঙের, অনেক বড় আকৃতির, খুব ব্যথাযুক্ত, রেডিও ওপেক। রেডিও ওপেক বলতে আমরা কি বুঝি? যে যখন আমরা আল্ট্রাসোনোগ্রাফি করব অবস্থান নির্ণয়ের জন্য বা স্টোন আছে কিনা জানার জন্য, সেই সময় আমরা যে রে পাস করাই, সেই রে যদি পাস না করে যায়, ওই সাবস্টেন্স বা বস্তু ওই পাথরের মধ্য দিয়ে যদি ওপারে না যায়, তাহলে আমরা তাকে বলবো রেডিও ওপেক, অর্থাৎ যার ছায়া আমরা পেতে পারি আল্ট্রাসোনোগ্রাফিতে বা এক্সরেতে, তাকে আমরা বলবো রেডিও ওপেক। তাহলে এটা হচ্ছে অক্সালেট স্টোন। এখন এই অক্সালেট স্টোন হয় কেন? সাধারণত যদি আপনি সবুজ শাকসবজি, বিশেষ করে পালং শাক, কিছু নাটস জাতীয় জিনিস, এগুলো যদি আমরা খাই তাহলে কিন্তু শরীরে অ্যাসিমিলেশনের প্রবলেম ঘটে এবং অক্সালেট নির্গত হয়। আর অক্সালেটগুলো জমে 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 কিন্তু স্টোন বা পাথরের আকৃতি নেয়। একে আমরা বলবো অক্সালেট স্টোন। বোঝা গেছে? এরপরে ব্যাখ্যায় পড়ে যাচ্ছি। সেকেন্ড যে স্টোনের কথা আমরা বলবো সেটা হচ্ছে ইউরিক অ্যাসিড স্টোন। আমরা যে খাবার দাবার খাই, বিশেষত প্রোটিন জাতীয় জিনিস বেশি বেশি করে যদি আমরা খাই, তার মধ্যে আবার অ্যানিম্যাল প্রোটিন যদি আমরা বেশি খাই, তাহলে আমাদের শরীরে অ্যামাইনো অ্যাসিডের প্রভাবে কিছু বজ্র পদার্থ তৈরি হয়। যে বজ্র পদার্থের একটা হচ্ছে ইউরিক অ্যাসিড। যে ইউরিক অ্যাসিডটা আমাদের শরীর থেকে বেরিয়ে যাওয়ার কথা, সেই ইউরিক অ্যাসিডটা না বেরিয়ে প্রেসিপিটেট হয়ে যায়, অর্থাৎ অবস্থান করে, থেকে যায়। সেগুলো জমে 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 যে স্টোন তৈরি হয় তাকে আমরা বলবো ইউরিক অ্যাসিড স্টোন। এই স্টোন কিন্তু খুব হার্ড, এটা কিন্তু রেডিও ওপেক নয়। এটা কিন্তু রেডিও ওপেক নয়, অর্থাৎ এক্সরে বা আল্ট্রাসোনোগ্রাফি পাস করালে সহজেই ওপাশে চলে যাবে, তাই এটাকে আমরা বলবো রেডিও ওপেক নয়। সাধারণত হলদে পেল ইয়েলো, সাধারণত পেল ইয়েলো কালারের হয় এবং খুব সফট। এটাকে আমরা বলবো ইউরিক অ্যাসিড স্টোন। এরপরে যে স্টোনের কথা বলবো সেটা হচ্ছে ইউরেট স্টোন। ইউরেট স্টোন খুব একটা দেখা যায় না, তবে এটা খুব সফট কিন্তু রেডিও ওপেক। এরপর যে স্টোনের কথা বলবো সেটা হচ্ছে ফসফেট স্টোন বা স্ট্যাগ হর্ন ক্যালকুলাস।
স্ট্যাগহর্ন বলতে আকশাযুক্ত, কাটা কাটা, স্পাইক আছে, যেটা আমরা অক্সালেট স্টোনও পাই, কিন্তু অক্সালেট স্টোনও কিন্তু স্পাইক আছে। আবার এই ফসফেট স্টোন তাতেও কিন্তু স্পাইক আছে। হার্ড, রেডিও ওপেক এই জাতীয় স্টোনকে আমরা বলবো ইউরেট স্টোন। নেক্সট যে স্টোনের কথা বলবো সেটা হচ্ছে জ্যান্থাইন স্টোন। জ্যান্থাইন স্টোন, জ্যান্থাইন স্টোন একদম বালির মতন হয়, ঠিক আছে, খুব আনকমন স্টোন, কিন্তু পাওয়া যায় মাঝে মাঝে। আর একটা স্টোন আছে যার নাম হচ্ছে ইন্ডিগো স্টোন। ইন্ডিগো মানে রামধনু, আমরা সেই রামধনুর রং দেখি না, সেই স্টোনটা ইন্ডিগো অর্থাৎ রামধনু রঙের মতন দেখতে। আর একটা স্টোন আছে সেটা হচ্ছে সিস্টাইন স্টোন। সিস্টাইন স্টোন সফট, প্রচুর পরিমাণে হয়, মাল্টিপল, বাইল্যাটারাল, দুটো কিডনিতেই হতে পারে, ঠিক আছে। সাধারণত ডার্ক হোয়াইট, সাধারণত রংটা হচ্ছে ডার্ক হোয়াইট। তাহলে আমরা মোটামুটি 7 রকম স্টোনের কথা জানলাম। এবার দেখা যাক যে স্টোন হয় কেন, কজিশন কেন হয়। দেখুন, স্টোন হওয়ার নানান রকম কারণ আছে, অর্থাৎ আমাদের যে রেশিও আছে সেটা হচ্ছে ক্রিস্টালয়েড এবং কোলয়েড। এই ক্রিস্টালয়েড এবং কোলয়েড রেশিওর যদি কোনো গন্ডগোল ঘটে থাকে তাহলে কিন্তু স্টোন ফরমেশন হয়। কি হয় না, ক্রিস্টালয়েডের মাত্রা বেড়ে যায় আর প্রপোর্শনালি কোলয়েডের মাত্রা কমে যায়। এই যে বৈষম্য, এই বৈষম্যের জন্য কিন্তু সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে স্টোন হয়ে থাকে। এরপরে হচ্ছে যে স্টোন তৈরি হয় সেটা হচ্ছে যদি আপনার বডির মুভমেন্ট, দেহের মুভমেন্ট যদি রেস্ট্রিক্টেড হয়ে যায়, স্লাগিশ মুভমেন্ট যদি হয়, যেমন বয়স্ক লোকেদের ক্ষেত্রে এগুলো বেশি দেখা যায়। বয়স্ক লোকেরা খুব একটা বেশি নড়াচড়া করতে পারে না, তাই তাদের যে ইউরিনারি ব্লাডের বা কিডনির যে জল আছে, ফ্লুইড যেটা আমরা গ্রহণ করি, সেই ফ্লুইডের যে বিভিন্ন ভারী পদার্থগুলো আছে এগুলো এক জায়গায় স্টোর হয়ে যায়। সেই স্টোর হয়ে যাওয়ার ফলে কিন্তু স্টোন তৈরি হয়, ঠিক আছে। এটাও কিন্তু স্টোন তৈরি হওয়ার একটা কারণ। এর আগে বললাম বিভিন্ন রকম খাদ্যদ্রব্য আছে, সেই খাদ্যদ্রব্যগুলো বেশি খেলে অক্সালেট জাতীয় স্টোন তৈরি হয়। এছাড়াও যদি আপনি খুব মোটা হয়ে যান, যদি আপনি খুব ওবেসিটি হন, তাহলে আপনার স্টোন হওয়ার প্রবণতা বেড়ে যাবে। আপনি যদি খুব ধূমপান করেন, মদ্যপান করেন বা কোনো ড্রাগস নেন, তাহলে কিন্তু আপনার স্টোন হওয়ার প্রবণতা বেড়ে যাবে। এছাড়া যারা খুব ঘন ঘন অ্যান্টাসিড নেন, অর্থাৎ অন অ্যান্ড অফ আপনি অ্যান্টাসিড নিচ্ছেন, তাদের কিন্তু স্টোন হওয়ার প্রবণতা বেড়ে যায়। এছাড়া যারা খুব বেশি অ্যান্টিবায়োটিক ব্যবহার করে, যারা খুব বেশি পেনকিলার ব্যবহার করে, তাদের কিন্তু স্টোন হওয়ার প্রবণতা বেড়ে যায়। তাহলে আমরা এই জাতীয় জিনিসগুলো থেকে একটু সতর্ক থাকব, ঠিক আছে। এছাড়া মডিফিকেশন অব দ্য কোলয়েড, যদি কোলয়েডের বিন্যাসের যদি হঠাৎ পরিবর্তন ঘটে যায়, কোলয়েডের বিন্যাসের যদি হঠাৎ পরিবর্তন ঘটে যায় তাহলে কিন্তু স্টোন তৈরি হয়। এছাড়া স্টোন তৈরি হওয়ার সবচেয়ে আর একটা বড় কারণ হচ্ছে সেটা হচ্ছে যে হাইপার ও থাইরয়েডিজম। হাইপার ও থাইরয়েডিজম এর জন্য কিন্তু প্রচন্ড স্টোনের প্রবণতা বেড়ে যায়। এছাড়া আছে ডায়েট অ্যান্ড এনভায়রনমেন্ট। ডায়েট মানে খাদ্যদ্রব্য, আগে বলেছি কিছু খাদ্যদ্রব্যের কথা, আনাজ জাতীয় জিনিস, তারপরে পালং শাক জাতীয় সবুজ উদ্ভিদ, পাতা জাতীয় জিনিস। এছাড়া যদি আপনি অতিরিক্ত যদি ভিটামিন ডি নেন তাহলে কিন্তু ক্যালসিয়াম প্রেসিপিটেট হয়ে যায় এবং আপনার স্টোনের প্রবণতা বেড়ে যায়। এছাড়া যদি আপনি ফসফেট কন্টেন্ট আপনি যদি কম খান তাহলে কিন্তু স্টোন হওয়ার প্রবণতা বেড়ে যায়। এছাড়া যদি আপনি অতিরিক্ত ক্যালসিয়াম নেন তাহলে সেই ক্যালসিয়াম কিন্তু ডিপোজিশন হয়ে গিয়ে স্টোনের মাত্রা বা স্টোনের সংখ্যা বাড়িয়ে দিতে পারে, এটাও কিন্তু একটা বড় কারণ। এছাড়া আছে এনভায়রনমেন্ট, ঠিক আছে না। যদি আপনি খুব গ্রীষ্মপ্রবণ অঞ্চলে থাকেন যেখানে প্রচণ্ড পরিমাণে জল বাষ্পীভূত হয়ে যায় অথবা জলের মাত্রা দেহতে খুব কমে যায়, সেক্ষেত্রে জলের স্পেসিফিক গ্র্যাভিটি বেড়ে যায়। সেই যে বজ্র পদার্থ যেগুলো রয়েছে সেই বজ্র পদার্থগুলো আমাদের ইউরিনারি সিস্টেমের মাধ্যমে আউটপুট হতে পারে না, ওগুলো প্রেসিপিটেট হয়ে যায়,
প্রেসিপিটেট হয়ে যায়, ওগুলো ছিটিয়ে যায়, তার ফলে কিন্তু স্টোন হয়। এটা কিন্তু এনভায়রনমেন্টাল একটা ফ্যাক্টর। এগুলোকে সব কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এছাড়া যদি ইউরিনে খুব ঘন ঘন ইনফেকশন হয়, ব্যাকটেরিয়ার মাত্রা বেড়ে যায়, ইনফেকশনের মাত্রা বেড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু কিডনি স্টোনের প্রবণতা আমাদের বেড়ে যায় ঘন ঘন ইনফেকশন বা ইউরিনারি ইনফেকশন হওয়ার জন্য। এছাড়াও ইউরিনে যদি ক্যালসিয়ামকে দ্রবীভূত করার জন্য, অর্থাৎ ল্যাক অফ ক্যালসিয়াম সলভেন্ট এর মাত্রা যদি কমে যায় তাহলে কিন্তু স্টোন হয়। এছাড়া যদি ফসফেটের মাত্রা কমে যায় তাহলেও কিন্তু স্টোন হয়। তাহলে এগুলো স্টোন হওয়ার কারণ বললাম। এবার মনে করুন স্টোন হয়েছে, কি করে বুঝবো? তো স্টোন হলে আমাদের বিশেষ কতগুলো লক্ষণ দেখা যায়, সেই লক্ষণগুলো সম্পর্কে আমরা একটু তাড়াতাড়ি জেনে নিই। যে দেখুন, আমাদের পিঠের দিকে ব্যাক সাইডে একটা অ্যাঙ্গেল আছে যাকে আমরা বলি রেনাল অ্যাঙ্গেল, অর্থাৎ ঠিক আমরা যেটাকে কোমর বলি, ঠিক কোমরের পেছন দিকটায় তীব্র ব্যথা, স্প্যাজমোটিক পেন, যেন মুচড়ে দিচ্ছে, দুমড়ে দিচ্ছে, হ্যাঁ, এরকম একটা ব্যথা, পেশেন্ট বেন্ড ডাবল হয়ে যায়। সেই ব্যথাকে রিলিফ করার জন্য, সহ্য ক্ষমতার মধ্যে আনার জন্য পেশেন্ট একদম কুঁচকে সামনের দিকে ঝুঁকে পড়ে, এইরকম ব্যথা হয়। সেই ব্যথাটা কখনো জেনিটেলিয়া বা পুরুষাঙ্গ মধ্যে প্রবাহিত হয় এবং সেখান থেকে আবার থাইয়ের দিকেও যেতে পারে। কথা প্রসঙ্গে বলে রাখা ভালো যে মহিলাদের চেয়ে পুরুষের স্টোন হওয়ার প্রবণতা কিন্তু অনেক বেশি। মহিলাদের চেয়ে পুরুষদের স্টোন হওয়ার কিন্তু, রেনাল স্টোন বা কিডনি স্টোন হওয়ার প্রবণতা অনেক বেশি। আর কি হয়? শিফটিং পেন দেখা যায়। শিফটিং পেন, ব্যথা হচ্ছে ডান দিকে কিন্তু সেই ব্যথাটা বাম কিডনিতেও কিন্তু অনুভূত হয়। এছাড়া আছে কিছু ভেগ সিমটম, না আদৌ কিন্তু কিডনির ব্যথা নয়, কিন্তু কলিক অঞ্চলে, অর্থাৎ আপনার যে বিভিন্ন রকম যে ইন্টেস্টাইন আছে বা রাইট হাইপোকন্ড্রিয়াম আছে, ঠিক পাঁজরার তলার যেটা, সেটাকে আমরা হাইপোকন্ড্রিয়াম অঞ্চল বলি, সেই হাইপোকন্ড্রিয়াম অঞ্চলে কলিকি পেন দেখা যায়। অথবা অ্যাপেন্ডিক্সের জন্য, অ্যাপেন্ডিসাইটিসের জন্য কিন্তু পেন দেখা দেয়। সেই পেনটাও কিন্তু রেফার পেন হতে পারে। সেটা কিন্তু আমাদের কিডনি স্টোনের পেনের সঙ্গে গুলিয়ে দিলে চলবে না, এটা কিন্তু আমাদের আলাদা করে নিতে হবে। এছাড়া ওই অঞ্চলে গল ব্লাডারও আছে, সেই গল ব্লাডার কলিকও হতে পারে। তাহলে এতগুলো কিন্তু ডিফারেন্সিয়েশন আমাদেরকে করতে হবে, করে আমাদেরকে কিডনি পেন কিনা, কিডনিতে স্টোনের জন্য পেন কিনা, এটা আমাদের দেখতে হবে। সেকেন্ড যে জিনিসটা আমরা দেখব, যে যদি কিডনিতে স্টোন হয়ে থাকে সেই সময় হয় কি, সেই স্টোনগুলো নিচের দিকে নামার চেষ্টা করে। অর্থাৎ আমাদের যে ইউরেটার আছে, পেলভিক রিজিয়ন থেকে যে ইউরেটার স্টার্ট হয়, পেলভো ইউরেটার জাংশন, সেই যে জাংশন, সেই জাংশনের যে ডায়ামিটার আছে, সেই টিউবটার যে ডায়ামিটার আছে জেনারেলি 5 মিলিমিটার। তাহলে 5 মিলিমিটার অবধি যদি স্টোন হয় তাহলে সেগুলো কিন্তু জেনারেলি জল যদি পর্যাপ্ত পরিমাণে খাওয়া হয় তাহলে কিন্তু সেই জলের চাপে পেচ্ছাপের সঙ্গে সেই স্টোনগুলো বাইরে বেরিয়ে আসবে। কিন্তু যদি সেই স্টোন 5 mm চেয়ে বড় হয়, 7, 8, 9, 10, 11, 12, 13, 15, হ্যাঁ, আপ টু 15 অব্দি যদি হয়, তাহলে কিন্তু সেই স্টোনগুলো আমরা বিভিন্ন রকম ওষুধ আছে, যে ওষুধ দিয়ে সেগুলোকে ক্র্যাক করে ভেঙে দিয়ে আমরা সেগুলোকে বার করতে পারি। তবে সাধারণত 14-15 mm এর উপরে যে স্টোন আছে, সেই স্টোনগুলোর জন্য কোনো ঝুঁকি না নেওয়াই ভালো। সেই স্টোনগুলো কোনো একজন নেফ্রোলজিস্টের সঙ্গে বা কিডনি বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করে ওগুলোকে অপারেশন করিয়ে নেওয়া হচ্ছে বুদ্ধিমানের কাজ, কেমন? কিন্তু আলট্রাসোনোগ্রাফি করে যদি আমরা দেখি যে ওটা 5 mm আছে বা 6 mm আছে, তাহলে কিন্তু আমরা আরামসে ওগুলোকে বিভিন্ন ওষুধের মাধ্যমে না ভেঙে ওই ওষুধগুলোকে, ওই স্টোনগুলোকে কিন্তু আমরা ওখান থেকে বার করে দিতে পারি। বুঝে গেছে? তাহলে এখন বুঝবো কি করে যে কিডনি স্টোন হয়েছে? তার জন্য আমাদের কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে, কিন্তু তার আগে কিছু সাইন অ্যান্ড সিমটমকে দেখে নিই। এই যে বললাম যে কলিকি পেন, রেডিয়েটিং ইন দ্য জেনিটেলিয়া অথবা আপনাদের রাইট থাই অবধি, কখনো কখনো শিফটিং পেনও হয়, ডান দিকে ব্যথা হচ্ছে, ডান কিডনিতে ব্যথা হচ্ছে, সেটা বাম কিডনি অবধি যেতে পারে, বা বাম কিডনিতে স্টোন হয়েছে তার ব্যথা রাইট কিডনি অবধি চলে আসতে পারে। এছাড়া হচ্ছে যখন ইউরেটারের মধ্য দিয়ে যায়, কিছু কিছু স্টোন যেগুলোর স্পাইক আছে বা আঁকশা আছে, হ্যাঁ, তো সেইগুলো হয় কি, অথবা যদি
5 ml চেয়ে একটু বড় হয়, তো সেগুলো ইউরেটার দিয়ে মূত্র নালী দিয়ে বেরোনোর সময় ও কি করে ওই মূত্র নালীর যে পেরিফেরি আছে, হ্যাঁ, সেই পেরিফেরিগুলোকে কামড়াতে কামড়াতে যায়, অর্থাৎ তার মধ্যে আঁচড়াতে আঁচড়াতে তার মধ্যে দিয়ে ফোর্সফুলি যাওয়ার চেষ্টা করে। তার ফলে প্রচণ্ড ব্যথা অনুভব করে এবং ইউরিনের সঙ্গে 2-4 ফোঁটা রক্তও দেখতে পাওয়া যায়, অথবা ইউরিনের কালারও চেঞ্জ হয়ে যায়, কখনো কখনো শুধু রক্তও দেখতে পাওয়া যায়। আবার এই রকম স্টোন হওয়ার জন্য এবং ইউরিনারি ট্র্যাক্ট দিয়ে পাস আউট হওয়ার জন্য অনেক সময় ফিভারিশ হয়, জ্বর আসতে পারে, খুব শীত বোধ করতে পারে, রাইগর কাঁপুনি দিয়ে শীত আসতে পারে, সোয়েটিং হতে পারে অর্থাৎ প্রচণ্ড ঘাম হতে পারে, হ্যাঁ, ফোঁটা ফোঁটা রক্ত পড়তে পারে অথবা ইউরিনের সঙ্গে মিশিয়ে রক্ত পড়তে পারে এবং ইউরিনের কালার চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, এইগুলো যদি আমি দেখতে পাই তাহলে আমাকে স্টোন হয়েছে কিনা একবার ভাবতে হবে। তার জন্য আমাকে প্রথমেই যে করতে হবে সেটা হচ্ছে কিছু ব্লাডের টেস্ট আছে, সেই ব্লাডের টেস্ট করে দেখে নেব যে অক্সালেটের মাত্রা বেড়েছে কিনা, ক্রিয়েটিনের মাত্রা বেড়েছে কিনা, ঠিক আছে। আর আল্ট্রাসোনোগ্রাফি করে দেখে নেব যে কটা স্টোন কোথায় কি পজিশনে কত আকৃতির কত বড় আছে। এই আল্ট্রাসোনোগ্রাফি দেখে আমরা কনফার্ম হতে পারি যে আমার কিডনিতে স্টোন আছে কিনা, কোন কোন জায়গায় স্টোন আছে, সেই স্টোনগুলোর আকৃতি কি আছে, সেগুলো স্বাভাবিকভাবে বেরোবে নাকি আমাকে কোনো অস্ত্রোপচার বা সার্জারি সাহায্য নিতে হবে। বুঝতে পেরেছি? তাহলে অ্যাজ এ হোল কম বেশি এগুলো হচ্ছে স্টোনের কারণ, স্টোনের সাইন অ্যান্ড সিমটম, স্টোনগুলোকে ডিটেক্ট করার বা পরীক্ষা নিরীক্ষা করে দেখার নিয়ম, আর যে খাদ্য খাবারগুলো বললাম সেই খাদ্য খাবারগুলো একটু মেনে টেনে চলা। প্রথমে যেটা আপনাকে করতে হবে, ওষুধের পার্টটায় যাচ্ছি এবার, যে প্রথমে আপনাকে একটু বডির মুভমেন্ট রাখতে হবে, একটু আপনাকে হাঁটাচলা করতে হবে, ড্রাগ জাতীয় জিনিস, নেশা জাতীয় জিনিস আপনাকে কম নিতে হবে, রাত্রি জাগরণ করা যাবে না, পর্যাপ্ত পরিমাণে জল নিতে হবে, অর্থাৎ কম বেশি 2 থেকে 2.5-3 লিটার জল প্রতিদিন আপনাকে নিতে হবে। যত বেশি জল আপনি নেবেন তত তাড়াতাড়ি ওগুলো ওয়াশ আউট হয়ে যাবে, ফ্লাশ আউট হয়ে যাবে, অর্থাৎ কিডনির নেফ্রন থেকে সেগুলো আমাদের ইউরিনারি ট্র্যাক্টের মাধ্যমে দিয়ে পেনিস দিয়ে সেগুলো আমাদের বাইরে বেরিয়ে যাবে ইউরিনারি অ্যাপারচার দিয়ে। কিন্তু যত জল আপনি কম খাবেন তত আপনার কিডনিতে স্টোন হওয়ার প্রবণতা বেড়ে যাবে। এবার আসুন কিছু হোমিওপ্যাথি ওষুধের কথা বলি। প্রথমেই যে ওষুধটার কথা আমাদের মনে পড়বে সেটা হচ্ছে যে প্রচুর ওষুধ আছে, কিন্তু প্রথমেই যে ওষুধটার কথা আমাদের মনে পড়বে তার নাম হচ্ছে লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়াম জেনারেলি খুব সুন্দর ওষুধ। লাইকোপোডিয়াম সাধারণত ডান দিকের কিডনিতে যদি আপনার স্টোন হয়ে থাকে তার জন্য খুবই উপকারী। লাইকোপোডিয়ামের পেন ডান কিডনি থেকে থাই অবধি রেডিয়েট করে। পেশেন্ট গরম গরম খাবার পছন্দ করে। লাইকোপোডিয়ামের পেশেন্টের যে ইউরিন হয় সেই ইউরিন লালচে রঙের হয় এবং সেই ইউরিনের মধ্যে স্যান্ড লাইক মানে বালির মতন কিছু অপদ্রব্য বেরিয়ে আসতে দেখা যায়। হ্যাঁ, এবং ব্যথা জননাঙ্গ অবধি রেডিয়েট করে, সেখান থেকে ডান থাই অবধি পৌঁছে যেতে পারে। ঠিক আছে, প্রচণ্ড সিভিয়ার কলিক হয়, গরম খাবার পছন্দ করে, মিষ্টি প্রিয়, এগুলো যদি আমরা দেখি, এবং ডান দিক, এগুলো যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা লাইকোপোডিয়ামের কথা ভাবতে পারি। নেক্সট যে ওষুধের কথা ভাববো সেটা হচ্ছে নাক্স ভূমিকা, খুব কমন ওষুধ। নাক্স ভূমিকাও কিন্তু ঠিক একইভাবে ডান দিকের কিডনি আক্রান্ত হয়। সাধারণত চিলি পেশেন্ট, জল তৃষ্ণা কম, প্রচণ্ড স্প্যাজমোটিক, মোচড়ানো, কলিকি ব্যথা সাধারণত রাত্রি জাগলে বাড়ে। ঠিক আছে, তো এইরকম যদি আমরা কোনো পেশেন্টকে পেয়ে থাকি তাহলে আমরা নাক্স ভূমিকার কথা ভাববো। নাক্স ভূমিকার পেশেন্টের যে পেন ডান দিকে হয় বললাম, তাহলে যেদিকে ব্যথা হয় সেই দিকে যদি কাত হয়ে শোয় বা সেই দিকে যদি চাপ দিয়ে শোয় তাহলে কিন্তু ব্যথা বেড়ে যায়। লাইং অন ব্যাক, কিন্তু সোজা যদি হয়, পিঠ দিয়ে যদি শুয়ে থাকে তাহলে ওই ব্যথার অনেকটা উপশম বা নিরাময় হয়। ইউরিন ফোঁটা ফোঁটা পড়তে পারে এবং যে ভেসিকলগুলো আছে, ইউরিনারি অ্যাপারেটাসের যে অঙ্গগুলো আছে সেই অঙ্গগুলোর সঙ্গে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, ব্রেনের যোগাযোগ ছিন্ন হয়ে যায় জন্য ব্রেনের নির্দেশ মতো ওই অঙ্গগুলো কিন্তু কাজ করতে পারে না, যার জন্য প্যারালাইসিস ডেভেলপ করে। এটা কিন্তু নাক্স ভূমিকার খুব বড় একটা সিমটম। নেক্সট যে ওষুধের কথা বলবো সেটা হচ্ছে যে ওপিয়াম। ওপিয়াম সাধারণত আমরা ঘুমের জন্য ওপিয়াম প্রয়োগ করি। এই ওপিয়াম কিন্তু কিডনি স্টোনের জন্য খুব ভালো ওষুধ। ওপিয়ামের পেশেন্ট মনে করে
যে তার কিডনি থেকে ইউরিনারি ট্র্যাক্টের মধ্য দিয়ে কোনো একটা যেন বেশ ভারী জিনিস, বড় জিনিস ইউরিনারি ট্র্যাক্টকে, নালীকে ঠেলতে ঠেলতে নালীর মধ্য দিয়ে ফোর্সফুলি যাওয়ার চেষ্টা করছে, এরকম কিন্তু একটা অনুভূতি ওপিয়ামের পেশেন্টের, কিডনি পেশেন্টের জন্য পরিলক্ষিত হয়। কিডনির ব্যথা টেস্টিক্যাল অর্থাৎ পুরুষ জননাঙ্গের যে অন্ডকোষ সে অবধি প্রবাহিত হয়, সেখান থেকে আবার থাই বা রেকটাম অবধি ব্যথা রেডিয়েট করতে পারে। প্রচণ্ড বমি হয়, প্রচণ্ড বমি হয়, সাথে পিত্ত থাকে এবং স্লাইমি অর্থাৎ হরহরে, শ্লেষ্মাযুক্ত পিত্তযুক্ত বমি হয়, ঠিক আছে, এবং ফোঁটা ফোঁটা ইউরিনেশনও হতে পারে। প্রচণ্ড অ্যাংজাইটি এবং খুব রেস্টলেস থাকে পেশেন্ট। আর তার পালস যদি আমরা দেখব খুব স্লো পালস, খুব ধীর গতির পালস। এই সিমটমগুলো যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা তাকে ওপিয়াম দেব। নেক্সট যে ওষুধের কথা বলবো সেটা হচ্ছে সারসাপারিলা, খুব সুন্দর ওষুধ। এই সারসাপারিলাকে আমরা এক নিমেষে আইডেন্টিফাই করতে পারি যে সারসাপারিলা কিডনির পেশেন্টের যখন ইউরিনেশন হয়, সেই ইউরিনেশনের একদম শেষ পার্টে, যখন একদম পেচ্ছাপ প্রায় শেষ হয়ে এসছে, সেই সময় কিন্তু প্রচণ্ড পাঁঠা কাটার মতন ছটফটানি ব্যথা, প্রচণ্ড মানে অস্বস্তি, সে ইনবিয়ারেবল, সে পেশেন্ট আর ওগুলোকে সহ্য করতে পারে না, এরকম কিন্তু একটা ব্যথা অনুভব করে ইউরিনের লাস্ট পার্টে। এটা কিন্তু সারসাপারিলার একটা অনেক বড় সিমটম। ইউরিনারি ব্লাডার খুব বড় হয়ে যায়, টেন্ডার হয়, ফুলে যায়, খুব সেন্সিটিভ হয়ে যায় ইউরিনারি ব্লাডার সারসাপারিলার ক্ষেত্রে। ইউরিন রক্তযুক্ত হতে পারে, ইউরিনের মধ্যে গ্র্যাভেল বা ছোট 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 দানা, যেমন ওই নুড়ি পাথর আছে ওরকম নুড়ি পাথরের মতন পাথর নির্গত হতে পারে, কখনো স্যান্ডের বা বালির মতনও হতে পারে, স্প্যাজমোডিক পেন আছে, এগুলো সব কিন্তু সারসাপারিলার লক্ষণ। ইউরিন খুব ক্ষীণ আকারে, খুব সরু সূক্ষ্ম আকারে প্রবাহিত হয়। এই পেশেন্টগুলো যদি কি আমরা আইডেন্টিফাই করতে পারি, তাহলে আর এই লক্ষণগুলো যদি তাদের সঙ্গে মেলাতে পারি, তাহলে কিন্তু আমরা তাকে সারসাপারিলা দিতে পারি। এরপর শেষ যে ওষুধটার কথা বলবো সেটা হচ্ছে যে ক্যান্থারাইডিস। কেমন খুব সুন্দর ওষুধ। ক্যান্থারাইটিসের পেশেন্টের ওই যে ইউরেথ্রার মধ্য দিয়ে যদি স্টোন যেতে থাকে এবং সেই স্টোনগুলো যদি ইউরিনারি ট্র্যাক্টকে ঘষতে ঘষতে যায়, তার ফলে যদি ক্ষত তৈরি হয়, তাহলে সেখানে প্রচণ্ড জ্বালা অনুভব করে, অল্প রক্ত আলাদা করে পড়তে পারে অথবা ইউরিনের সঙ্গেও রক্ত পড়তে পারে, এবং সেই যে জ্বালা, সেই জ্বালা কিন্তু ঠান্ডা জলের প্রয়োগে কিন্তু আরাম বোধ করে। এটাই যদি আমরা পেয়ে থাকি, এখানে আমরা ক্যান্থারিস প্রয়োগ করব। কিডনিতে খুব চাপ বোধ এবং ইউরিনের শেষে গ্র্যাভেল বা স্যান্ড বা সেডিমেন্ট আমরা দেখতে পাই, ঠিক আছে। এবং ছোটদের ক্ষেত্রেও কিন্তু কিডনি স্টোন থেকে ছোটরাও কিন্তু, শিশুরাও কিন্তু বাদ যায় না। তারা প্রচণ্ড স্ক্রিমিং, চিৎকার চেঁচামেচি করে, তাদের বালি ইউরিন পাস আউট হয় ক্যান্থারিসের ক্ষেত্রে। তাহলে এই কটা ওষুধ যদি আমরা সার্বিকভাবে ছোটোখাটোভাবে মনে রাখতে পারি, প্রচুর ওষুধ আছে, তাহলে কিন্তু আমরা কিডনি স্টোনের জন্য অনেকটাই উপকার পাবো। তবে আমি সাজেস্ট করব আপনাদেরকে যে আপনারা অ্যাওয়ারনেসের জন্য বা পরিচয়ের জন্য এগুলোকে জেনে নিন, কিন্তু নিজেরা কখনো এগুলোকে খুব কনফার্ম না হলে বা ডাক্তারবাবুর পরামর্শ ভিন্ন এই ওষুধগুলো নেওয়ার চেষ্টা করবেন না। কারণ কিডনিতে স্টোন কিন্তু একটা খুব মারাত্মক ব্যাপার। যদি স্টোনকে ঠিক সময়ে আপনি যদি নিরাময় করতে না পারেন, তাহলে হাইড্রোনেফ্রোসিস হতে পারে বা কিডনির আরও ভারী রোগ কিন্তু হতে পারে, অর্থাৎ সিকেডি, আগামী দিনে ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্ট কিন্তু হতে পারেন। এছাড়া লাম্প আছে, লাম্পেরও ব্যথা হয়। তো আপনাকে লাম্পের জন্য ইউরিনারি অবস্ট্রাকশন হচ্ছে বা ব্যথা হচ্ছে, নাকি স্টোনের জন্য ব্যথা হচ্ছে, এই যে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, এই ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের জন্য একজন ডাক্তারের শরণাপন্ন হয় ভালো, কারণ তিনি পড়াশোনা করেছেন, তিনি ব্যাপারটা অনেক বেশি অভিজ্ঞ। তাহলে আজকে এখানে শেষ করলাম। আগামী দিনে এই কিডনির উপরে আরো সুন্দর বিস্তারিত আলোচনার চেষ্টা করব। যদি আপনাদের এই আলোচনা ভালো লেগে থাকে, তাহলে আমার যে ছোট্ট চ্যানেল ডক্টর M.K. রয় হোমিওপ্যাথ, একে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, এবং বারবার আমার এই ভিডিওগুলো অতি তাড়াতাড়ি পাওয়ার জন্য বেল আইকনকে পুশ করুন, নোটিফিকেশন পাওয়ার জন্য শেয়ার করুন। আর যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে বা যদি কোনো কোয়ারিজ থেকে থাকে, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8240285909, যেটা আমি আমার
ডিসপ্লে বোর্ডে দেওয়ার চেষ্টা করব। আপনারা সেখানে কমেন্ট করুন। আশা করি আপনারা ভালো থাকবেন, আশা করি আপনাদের ঈশ্বর মঙ্গল করবেন। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, আনন্দে থাকুন। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।